Đi họ đi ăn ở đi tao về ở từ từ mai ở đây chơi cho lỗi hòn balon mua chơi আমাদের এবারের গন্তব্য বারাটাং। সেখানে আমাদের দ্রষ্টব্য লাইমস্টোন কেভ। আন্দামানের মূল তিনটি অংশ সাউথ আন্দামান, মিডল আন্দামান এবং নর্থ আন্দামান। এই তিনটি অংশ জোড়া হয়েছে যে হাইওয়ে দ্বারা, তার নাম গ্র্যান্ড আন্দামান ট্র্যাঙ্ক রোড। এই ট্র্যাঙ্ক রোড দিয়ে রঙ্গত ও মায়াবন্দর অর্থাৎ উত্তর আন্দামান যাওয়া যায়। মাঝখানে বারাটাং দ্বীপ, যা মধ্য আন্দামানের অন্তর্গত। এই দক্ষিণ ও মধ্য আন্দামানের সংযোগস্থলে কোনো ব্রিজ তৈরি হয়নি। এখানে দুটি ফেরি পারাপারের ব্যবস্থা আছে, ব্যাম্বু ট্রিকারি জাহাজ ঘাটা এবং নীলাম্বর জাহাজ ঘাটা। বীর সাভারকার বিমানবন্দর বা শহরের কেন্দ্রস্থল থেকে এই দ্বীপ পর্যন্ত দূরত্ব 104 কিলোমিটার। দ্বীপটির আয়তন 242.6 বর্গ কিলোমিটার। এখানকার বৈশিষ্ট্যগুলির মধ্যে আছে সৈকত, ম্যানগ্রোভ খাড়ি, চুনাপাথর গুহা বা লাইমস্টোন কেভ এবং কাদা আগ্নেয়গিরি বা মার্গ ভলক্যানো। ভারতের একমাত্র কাদা আগ্নেয়গিরি এই বারাটাং দ্বীপে আছে। এই মাটির আগ্নেয়গিরি থেকে বিক্ষিপ্তভাবে সবেগে কাদা উদ্গীরণ হয়। সাম্প্রতিক 2005 সালে বিস্ফোরণ হয়েছিল। স্থানীয়রা মাটির এই আগ্নেয়গিরিকে জলকি বলে ডাকে। তখন 1998 সাল।
আন্দামানে শুরু হয় জঙ্গল সাফারি। আধুনিক নিরাপত্তা নিয়ে দলে দলে পর্যটকরা ঢুকতে থাকে। হুমকির মুখে পড়ে জারোয়ারা। পর্যটকেরা জারোয়া নারী পুরুষদের খাবারের লোভ দেখাতে থাকে। ধীরে ধীরে ভয় কাটতে শুরু করে। এরপর ভারতীয় আদালত একটি রায় দেয়। রায়ে তাদের আবাসভূমিকে সংরক্ষিত হিসাবে ঘোষণা করা হয়। নিষিদ্ধ করা হয় পর্যটকদের জন্য। এদের জন্য পৃথিবীব্যাপী তৈরি হয় সহানুভূতি। জারোয়ারা যেন নিজেদের ভূমিতে নিজেদের মতো করে থাকতে পারে, সেই জন্য চলতে থাকে সচেতনতামূলক প্রচার। স্থানীয় প্রশাসনও এই ব্যাপারে সজাগ। এখন জারোয়ারা যেখানে থাকে সেই এলাকার মধ্যে দিয়ে তৈরি হয়েছে গ্র্যান্ড আন্দামান ট্র্যাঙ্ক রোড। দিনের ভেতর পর্যটকদের গাড়ি যাতায়াত করে ওই সড়ক ধরে। আজ আমরা ওই আন্দামান ট্র্যাঙ্ক রোড ধরেই চলেছি বারাটাং দ্বীপের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমাদের লাইমস্টোন কেভ দেখার প্রোগ্রাম। রাত থাকতেই বেরোতে হয়েছে। প্রথমে যেতে হবে পোর্ট-ব্লেয়ার শহর থেকে 41 কিলোমিটার দূরে জিরাকাটাং চেকপোস্ট। জারোয়াদের এই জঙ্গলের ভেতর দিয়ে অনেক গাড়ির কনভয় একসঙ্গে যায়। ভোরবেলা জঙ্গল পেরিয়ে বারাটাঙে যাবার জন্য দুবার গেট খোলে, একবার সকাল 6টায় ও পরে সকাল 9টায়। এই সময় ছাড়া এই জঙ্গলে ঢোকা যায় না এবং এই কনভয়ে পুলিশের গাড়ি থাকে। কোনো দু চাকার গাড়ি এই রাস্তা দিয়ে যেতে দেয় না। 2 ঘন্টার এই জঙ্গল যাত্রায় কোনো জন্তুর দেখা মিলবে অনেক পাখি এবং ভাগ্য ভালো থাকলে জারোয়াও দেখা যায়। এই জঙ্গল পেরিয়ে এসে বার্জে করে ওপারে গিয়ে বারাটাং দ্বীপ, সেখান থেকে স্পিড বোটে করে ম্যানগ্রোভ জঙ্গলের খাড়ি পেরিয়ে যেতে হবে লাইমস্টোন কেভ। এই রাস্তায় বাসে করে বারাটাং হয়ে মায়াবন্দর যাওয়া যায়। তাই আমাদের কনভয়ে 2টো মায়াবন্দর যাওয়ার বাসও রয়েছে। আমরা যথারীতি বার্জে চেপে অপর পাড়ার দিকে যাত্রা করলাম। বার্জের ওপরে জাহাজের ডেকের অভিজ্ঞতা পাওয়া গেল। রোদ ও গরমের জন্য কষ্ট লাগছিল, কিন্তু বেড়ানোর আনন্দে সেটুকুও সহ্য করে নিলাম। ডেকের ওপর থেকে ফেলে আসা পাড়ের বনাঞ্চলের সৌন্দর্য উপভোগ করলাম। আসার সময় এক ঝলক উল্টো দিক থেকে একটা ছোট হাতির মতো গাড়িতে বেশ কয়েকজন জারোয়া উপজাতিদের নিয়ে যাচ্ছিল, হয়তো কোনো ট্রেনিং সেন্টার বা হাসপাতালে। শুনেছিলাম ওরা লাল রং খুব পছন্দ করে। আমার মেয়ে জানলার ধারে বসেছিল, পরনে ছিল লাল রঙের পোশাক। তাই পাশাপাশি উল্টো দিকে পেরোনোর সময় জানলার কাঁচে রীতিমতো টোকা মেরে গেল। এই রাস্তায় কোনো ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ, তাই তাদের ছবি নেওয়া গেল না। সেই কারণে আবার ডেক থেকে উল্টো দিকে জঙ্গলের দিকে তাকিয়ে আছি যে দূর থেকে যদি কাউকে দেখা যায়। এখন অবশ্য আর ছবি তোলার কোনো বাধা নেই। যাই হোক, অবশেষে বার্জে করে অপর পারে পৌঁছে সেখানে আমাদের গাইডের সাহায্যে আমাদের 14 জনের জন্য 2টো বোটের টিকিট কাটা হয়েছিল। একটা বোটে ওরা 10 জন করে নেয়, তাই আমরা একটা বোটে 4 জন, সঙ্গে অন্য দলের লোকজন এবং বাকি বোট আমাদেরই 10 জন। পুরো জার্নিটা ম্যানগ্রোভ ফরেস্টের খাড়ির মধ্যে দিয়ে যেতে হবে। আমাদের বোট ছাড়ার সঙ্গে সঙ্গে আমিও ভিডিও শুরু করেছিলাম। সামান্য রাস্তা আসার পর হঠাৎ দেখি ম্যানগ্রোভ জঙ্গলের ভিতরে একটা নৌকা দাঁড়িয়ে আছে এবং 2-3 জন জারোয়া উপজাতি। একটু দূর বলে খুব স্পষ্ট হচ্ছিল না। আরও ভালো করে তৈরি হতেই হঠাৎ দেখি তাদের মধ্যে থেকে একজন আমাদের বোটের দিকে কিছু একটা ছুঁড়ে মারল। আমি টুপি ও চশমা পরেছিলাম, দেখি টুপির মধ্যে একটা কাঠের টুকরো এসে লাগলো। সকলে ভীত হয়ে পড়েছিলাম, কিন্তু যেহেতু আমাদের বোট খুব স্পিডে যাচ্ছিল তাই কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের পেরিয়ে গেলাম। আমাদের বোটের লোকেরা বলল ওরা ছবি তোলা পছন্দ করে না। ভাগ্য ভালো অন্য কিছুই সরেনি। সব থেকে অবাক লাগলো অত দূর থেকে ওদের নিশানা। যাই হোক, আমি ধাতস্থ হতেই
আবার শুরু করলাম ভিডিও তুলতে। আমার মনে হলো আমার এই ভিডিওটা আমার ভ্রমণের একটা স্মৃতিচিহ্ন হয়ে থাকবে। এরপর ম্যানগ্রোভ জঙ্গল ও খাড়ির মধ্যে দিয়ে যাওয়া, এটাও একটা সুন্দর অভিজ্ঞতা। শুনেছি সুন্দরবনের কথা, তাই সুন্দরবন যেন এখানেই দেখা হয়ে গেল। আন্দামান দ্বীপপুঞ্জে মূলত 4টি আফ্রিকার উপজাতি গোত্র বাস করে: গ্রেট আন্দামানিজ, ওঙ্গে, জারোয়া এবং সেন্টিনেলিজ। নিকোবর দ্বীপপুঞ্জে বাস করে 2টি মঙ্গলয়েড গোত্র, শম্পেন ও নিকোবরিজ। এদের মধ্যে রহস্যময় গোত্র সেন্টিনেলিজ এবং জারোয়া। ব্রিটিশ সময় থেকে এদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ব্যর্থ হতে হয়েছে। ভারত সরকারও বহুবার সেন্টিনেলিজদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ। সেন্টিনেলিজরা আপোষহীন, এখনও দ্বীপের কাছে কাউকে ঘেঁষতে দেয় না। জারোয়ারাও এমনই ছিল। এরা দেখতে মিশমিশে কালো, খাটো গড়ন, পেশিবহুল শরীর, থাকে আলাদা দ্বীপে নিজেদের মতো করে। এখনও ওদের হাতে থাকে তীরধনুক, বিষ মাখানো তীর ছুঁড়ে শিকার ধরে, বনে বনে ঘোরে, ফল খায়, মাছ ধরে, শূকর শিকার করে। বজ্রপাতের ফলে গাছে লেগে যাওয়া আগুন কাঠকয়লার মাধ্যমে যত্ন সহকারে সংগ্রহ করে জমি রেখে সেই আগুন তারা ব্যবহার করে। বেশ কিছু বছর আগেও বাইরের জগতের সঙ্গে পরিচয় ছিল না জারোয়াদের। 1996 সাল পর্যন্ত জারোয়ারা আগন্তুকদের দেখা মাত্রই তীর ছুঁড়ে আঘাত করত। ভারত সরকার দ্বারা সংরক্ষিত তাদের জায়গায় যখন অন্য কোনো শিকারী শিকার করার জন্য আসতো, তাদের তখন তারা মেরে ফেলত। তারা এমনকি তাদের জায়গার ওপর দিয়ে যাওয়া আন্দামান ট্র্যাঙ্ক রোডের নির্মাণ কর্মীদেরও মেরে ফেলত। সর্বপ্রথম 1996 সালে জারোয়াদের সাথে শান্তিপূর্ণভাবে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়। কদমতলা শহরের কাছে উপনিবেশিকরা এনমি নামক এক জারোয়া যুবককে দেখতে পায়, যে পা ভাঙা অবস্থায় পড়েছিল। তারা তখন ওই যুবকটিকে হাসপাতালে নিয়ে যায়, যেখানে সে খুব ভালো যত্ন পায়। হাসপাতালে থাকা থেকে বাড়ি ফেরার আগে অবধি এনমি বেশ কিছু হিন্দি শব্দ শিখেছিল। সেই বছর থেকে জারোয়াদের কখনো কখনো একা বা কখনো বা ছোট ছোট দলে মাঝে মাঝে খাদ্য সংগ্রহের জন্য রাস্তার ধারে দেখা যেতে থাকে। বারাতাং দ্বীপের অপর একটি নাম হলো রাঁচিওয়ালা দ্বীপ। 19 শতকের শেষের দিকে রাঁচি শহরে রাজনৈতিক অভ্যুত্থান শুরু হয়েছিল। সেখানকার অনেক লোক খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয়ে মিশনারিদের কাছে আশ্রয় চেয়েছিল। ব্রিটিশরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ভবিষ্যৎ সম্ভাবনা উপলব্ধি করে ধর্মান্তরিতদের ফসল চাষের জন্য বারাতাং দ্বীপে পাঠিয়ে দেয়। রাঁচি থেকে আনা শ্রমিকরা সেখানে বসতি স্থাপন করে এবং নিজেদের জীবন নতুন করে শুরু করে। সব
কেটে কেটে বানিয়েছে এগুলো শিকড় থেকে গাছ হয়েছে না ওই কেটে কেটে রাস্তাটা বানিয়েছে গাছ দিয়ে কাটা কাটা সুন্দরবনটা দেখি নাই আর বলবে না এরকমই শুধু বাঘটা এখানে নেই ব্যাস থাকতো ভালো হতো কি সুন্দর যাহা দেখিলাম তাহা জন্ম জন্মান্তর মাথাটা ঠান্ডা চোখটা ঠান্ডা হলো ওই মাথাটা মা আলাদা করো এখানে খুব টাইট হয় ওটা দেখবো আছে কিনা। আরে আমরা তো বুঝতেই পারিনি এত স্পিডে চলছিল। হ্যাঁ মারলো তো। হ্যাঁ ওনাদেরও মেরেছে না। আরে আমার টুপিতে লেগেছে। মনেই হচ্ছে না, চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা, ফাইন লাগছে তাই না? এই ইয়ে কই গৌর সামনে যাও না, একই হবে তো, একই হবে না, তাহলে আমাকে পিছন পিছন যেতে হবে। তো সামনে যাওয়া যাবে। তাহলে আমাকে ও তোমার মুখ পেছনে মুখটা আছে আস্তে আস্তে। আমার তাহলে তো পিছনটা দেখতে হবে। বাইরে করে তাও না, জল নিয়ে যাওয়া যাবে, বললো কোল্ড ড্রিঙ্কস আর খাবার।
এরপর বোট থেকে নেমে প্রায় 1.5 কিলোমিটার হাঁটা পথ পেরিয়ে এই লাইমস্টোন কেভে পৌঁছলাম। এই কেভটিতে ঝুলন্ত স্ট্যালাকটাইট, হেনিসাইট এবং মাটি থেকে বেরো ওঠা স্ট্যালাগমাইট খুব স্পষ্টভাবে দেখা যায়। ছোট ছোট ক্যালসাইট ক্রিস্টালগুলো টর্চের আলোয় ঝিকমিক করে। স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট একসঙ্গে জোড়া লাগলে ক্যালসাইট স্তম্ভ তৈরি হয়। ভিতরের পথটা সরু মতো। একসঙ্গে বেশ কয়েকজন গুহার মধ্যে ঢোকায় একটু সাফোকেশন লাগছিল। এরপর একটু গরম ও স্যাঁতস্যাঁতে ভাবের জন্য কষ্ট হচ্ছিল, কিন্তু ওই যে বললাম নতুন জিনিস দেখার আনন্দ, তাই ওই সব কষ্টকে তুড়ি মেরে উড়িয়ে দিলাম। মনে পড়ে গেল এইরকমই এক গুহার কথা, যা দেখতে গিয়েছিলাম ভাইজ্যাক থেকে আরাকু ভ্যালি যেতে বড় কেভ। বিশালত্বের দিক থেকে এই গুহা বড় কেভের থেকে ছোট।
पे देखिए लास्ट पॉइंट है। यहाँ पे देखिए एलिफेंट के हेड के शेप में स्ट्रक्चर बना हुआ है और ये 3 टाइप ऑफ शिवलिंग है, 1, 2 और 3। इसे आप जेलीफिश भी कह सकते हैं। वो लास्ट है, वो भी एलिफेंट के हेड के शेप में स्ट्रक्चर बना हुआ और यहाँ पे देखिए क्रोकोडाइल करता हूँ आपको नजर ये पॉइंट है। 2004 में सुनामी आया था, गिरने वाला है वहाँ पे अलाउड नहीं, जरा आगे तक चलिए ऐसे वापस এইখানটা ভেতরটায় দেখা আচ্ছা ইমেজ করে নিতে হবে, ইমেজ করে আপনার এখানে আছে কই এইসব বলছে মূর্তি সব নিজেরা বানিয়ে কল্পনা করে নিচ্ছে। গাইড এটা তো সিঙ্গল ওই ভেতরটা দেখি ফেল, এটা এন্ড পয়েন্ট। দেখলি এই দেখলে বেশ কিছুক্ষণ ঘুরে দেখার পর আবার একইভাবে আমাদের ফিরতে হবে। স্পিড বোটে করে ফেরি পারাপারের জায়গায় পৌঁছে ওখানকার একটা ক্যান্টিনে দুপুরের খাওয়া দাওয়া সারতে হবে। আসার সময় ওই ক্যান্টিন দেখে এসেছি। খাওয়ার পর আবার ফেরি করে ওপারে পৌঁছে আমাদের নির্দিষ্ট ট্রাভেলার বাসের কাছে পৌঁছাতে হবে। এখান থেকেও আবার নির্দিষ্ট সময়ে দুবার গাড়িগুলোর কনভয় একসঙ্গে ছাড়ে। প্রথমটা দুপুর 2টোয় ও তারপর বিকেল 4টেয়। ফেরার সময় আবারও একই অভিজ্ঞতা হলো। ছোট লরিতে করে আবার একদল জারোয়াদের দেখা পেলাম। মনে হয় সকালে যাদের সঙ্গে দেখা হয়েছিল তারাই এখন ফিরছিল। এবার অনেকটা দূর থেকেই তাদের আসা লক্ষ্য করেছিলাম, কিন্তু ভিডিও করার উপায় নেই। ধরতে পারলেই বিশাল অঙ্কের ফাইন, সেই সঙ্গে ক্যামেরা বা ফোন বাজেয়াপ্ত করে নেবে। ওরা খোলা লরির উপর হই হই করতে করতে আসছিল। যাবার সময় পাশাপাশি পেরোনোর সময় আবার সেই বাসের জানালার কাছে টোকা মারা।